সুপ্রিয় শিক্ষার্থী, আমি সেন্ট জেভিয়ার্স হাই স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মহিমন মণ্ডল। আজ তোমাদের কারিগরি শাখার নবম শ্রেণীর বিল্ডিং মেইনটেন্যান্স ট্রেডের ট্রেড অন পঞ্চম অধ্যায়ের যে ইট সম্পর্কে আলোচনা করব। বোর্ড নির্ধারিত সিলেবাসের যে সংক্ষিপ্ত সিলেবাসের যে অ্যাসাইনমেন্টটা তোমাদের করতে হবে, সেই অ্যাসাইনমেন্ট 3 অর্থাৎ তৃতীয় সপ্তাহে যে অ্যাসাইনমেন্টটা তোমাদের জমা দিতে হবে, সেই অ্যাসাইনমেন্টের যে ক্লাসটা আছে বা যে অ্যাসাইনমেন্টটা করতে হবে সেটা হচ্ছে ইটের বিষয়। এখন আজ আমি তোমাদের ইট নিয়ে, আগেও আমি ক্লাসে তোমাদের এই ইট অনলাইন ক্লাসেও একটা নিয়েছি, আজও তোমাদের সুবিধার্থে আবারও এই ক্লাস নিয়ে আমি তোমাদেরকে নির্দিষ্ট সিলেবাস অনুসারে ইট নিয়ে আলোচনা করব। তো আমাদের যে অ্যাসাইনমেন্টে যে পঞ্চম অধ্যায়ের ইট শব্দটি অতি পরিচিত এবং সবার মুখে মুখে, মানে ইটটা কি জিনিস আমরা সবাই চিনি। রাস্তায় বেরোলে যাদের গ্রামে বা সাধারণ ইটের ছড়ি পিসের পাশ দিয়ে একটা ইট দেওয়া থাকে, আমাদের ঘর তৈরি করতে গেলে, যে কোনো ধরনের ইমারত সামগ্রী তৈরি করতে গেলে আমাদের ইটের ব্যবহারটা খুব প্রচলিত এবং ইট আমরা দেখতে পাই, আমরা সবাই চিনি। এই ইটটাকে আমরা এখন এই ইটটা কি জিনিস, তাহলে আমাদের এই অধ্যায় পঞ্চম আছে ইট। এই ইট হচ্ছে একটা আয়তাকার মাটির তৈরি আয়তাকার একটি ঘন বস্তু। এটা কিসের তৈরি? ইটটা একটা মাটির তৈরি। কি মাটির তৈরি? ইট কাদা মাটি দিয়ে তৈরি এক প্রকার নির্মাণ উপাদান, যা শুকনো অবস্থায়, অর্থাৎ শুকানোর পরে যে পোড়ালে এটা পাথরের ন্যায় কাজ করে। ইটটাকে শুকনো অবস্থায় বললাম, মানে যে ইটের কাদামাটি দিয়ে আয়তাকার তৈরি একটি ঘনবস্তুকে ইট বলে। যেহেতু আয়তাকার এই ঘনবস্তুটাকে আমরা, মানে ইটের মাটির বিভিন্ন উপাদান আছে, এই উপাদানগুলো একত্রিত করে ইট আমরা কর্তন করি, মানে অর্থাৎ এই ইটটাকে ফর্মায় ফেলে আমরা ইট কাটি, মানে ইট তৈরি করি। করার পরে ওটাকে আমরা রৌদ্রে শুকানোর পরে আয়তাকার ঘনবস্তুটাকে আবার নির্দিষ্ট পদ্ধতিতে নিয়ম অনুসারে আমরা এটাকে চুল্লিতে জ্বালাই, মানে তাপ দিয়ে পোড়ানোর পরে যে আয়তাকার কঠিন ঘনবস্তু তৈরি হয়, এটা পাথরের ন্যায় কাজ করে। তাহলে এটি পাথরের বিকল্প হিসেবে ব্যবহার করা হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমি কি বুঝাতে পেরেছি ইটটা কি জিনিস? এরপরে মাটির তৈরি কৃত্রিম, মানে এক কথায় মাটির তৈরি কৃত্রিম পাথর সদৃশ্য আয়তাকার ঘনবস্তুকে কি বুঝলাম? যে মাটির তৈরি কৃত্রিম পাথর সদৃশ্য আয়তাকার কঠিন ঘনবস্তুকে। তাহলে আমার ইটের সংজ্ঞাটা তোমাদেরকে সবাই জানতে হবে, ইটের সংজ্ঞাটা কি, এবং এটা সুন্দর করে তোমাদেরকে অ্যাসাইনমেন্টে নিজস্ব তোমাদেরকে যাদের মতো করে সুন্দর ভাষা ব্যবহার করে এটাকে লিখতে হবে। যাই হোক, ইটের নেক্সটে আছে ইটের মাটির উপাদানগুলো শতকরা হারে প্রকাশ করা। তাহলে ইটের মাটির উপাদান, ইটের মাটি, অনেকের প্রশ্ন, ইটের মাটিটা কি? মাটি তো মাটি, আমরা সবাই জানি যে যেখানে আমরা চলতেছি ফিরতেছি। এবার মাটি দিয়ে দেখবা তোমরা, এই মাটি সম্পর্কে ক্লাস 10-এ তোমাদের আরো আলোচনা আছে। 10 থেকে যে সয়েল মেকানিক্সে পড়বে, বা সয়েল মেকানিক্স বলে একটা সাবজেক্ট আছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এ, সেখানে বা এই ডিপার্টমেন্টাল এই সাবজেক্টের যে মৃত্তিকার উপরে যারা পড়ালেখা করবে আরো বিষয় জানতে পারবে। আমাদের যতটুকু প্রয়োজন প্রাথমিকভাবে সেটুকু। যে মাটিটা আমরা সবাই জানি, দেখো আমরা চলার পথে কিছু মাটি দেখলাম,
সাদা মাটি, কিছু কিছু মাটি সাদা এঁটেল মাটি। যে এই সাদা মাটির যে মাটিটাগুলো মানসম্মত, এই মাটিটাগুলো সিরামিক, অর্থাৎ সিরামিক তৈরি করতে গেলে যে মাটিটা আমরা ব্যবহার করি, এই শ্বেত মৃত্তিকা হিসেবে ব্যবহার করে একটা খনি, মাটির খনি পাওয়া যায় উত্তর অঞ্চলে। তো এখন আমাদের যে মাটিটা নর্মালি দেখো, কিছু কিছু মাটি আছে কাদা মাটি, পা দিলেই আমরা ডুবে যাই। কিছু কিছু মাটি আছে বেলে মাটি, বালিযুক্ত মাটি। কিছু কিছু মাটি আছে পচা নোংরা যুগ, এইগুলো দিয়ে সবকিছু পচন প্রক্রিয়ার ফলেই কিন্তু মাটির সৃষ্টি করা হয়, উদ্ভিদ পচন প্রক্রিয়ার মাধ্যমে। যাই হোক, এখন এই মাটিটা যে আমরা ইট তৈরি করব, তাহলে এই মাটিটায় কি থাকবে, অর্থাৎ ইটের মাটি, প্রথমে তাহলে ইটের সংজ্ঞা, দ্বিতীয় হচ্ছে ইটের মাটির উপাদানগুলো শতকরা প্রকাশ করো। আমরা ইটের আদর্শ পরিমাপ এবং ইটের শ্রেণীবিভাগ এটাও আমরা তোমাদেরকে আলোচনা করব এবং এটাকে জানবো, আমরা জানবো হচ্ছে। তাহলে ইটের মাটির উপাদানগুলো শতকরা প্রকাশ করো। তাহলে ইটের মাটিতে কি কি লাগে, একটা জিনিস লাগে আমি তোমাকে বলি। শতকরা প্রকারগুলো হচ্ছে নিম্নরূপ। সে সময় হচ্ছে 1 নাম্বার, মনে করো জাস্ট আমার সিলিকা। আমরা সবাই সিলিকাটা কি আমরা জানি কিনা, সিলিকা এই ভাষাটা ব্যবহার করলে, ইঞ্জিনিয়ারিং ভাষাটা আমরা তোমাদের সঙ্গে ব্যবহার করব, সে সময় তোমরা সিলিকাটা অনেকেই চিনবে। এক কথা এটা হচ্ছে বালু বলো কেউ, আর বালি বলো, বালি। ঠিক আছে, তাহলে সিলিকা মানে বালি। তাহলে এই মাটিটায় বালিযুক্ত মাটি থাকবে, সেখানে এই মাটির ভিতরে বালি থাকবে 55%। 2 নাম্বার আছে সিলিকার পরে থাকবে অ্যালুমিনা, মানে মাটির যে উপাদান, আঠালো উপাদান, ওই আঠালো অর্থাৎ ওইটাকে একটার সাথে একটা আটকে রাখবে, এইটার নাম হচ্ছে কি অ্যালুমিনা। অ্যালুমিনা হচ্ছে 30%, দুটো মিলে, একটা হচ্ছে সিলিকা আর একটা অ্যালুমিনা। আরো দুটা তিনটা উপাদান, সেটা হচ্ছে আয়রন অক্সাইড, ম্যাগনেসিয়াম, লাইম, জৈব পদার্থ। তাহলে 3 নাম্বার হচ্ছে আয়রন অক্সাইড, ম্যাগনেসিয়াম, লাইম, জৈব পদার্থ। তাহলে আয়রন অক্সাইড, ম্যাগনেসিয়াম, লাইম, জৈব বর্গীয় জৈব পদার্থ। তাহলে আয়রন অক্সাইডটা কত পার্সেন্ট আমার সেটা জানতে হবে। আয়রন অক্সাইড হচ্ছে 8%, ম্যাগনেসিয়াম হচ্ছে 5%, লাইম 1%, শতকরা আর জৈব পদার্থ হচ্ছে 1%। এই সর্বমোট 100। প্রিয় বন্ধুরা, সিলিকা, অ্যালুমিনা, আয়রন অক্সাইড, ম্যাগনেসিয়াম, লাইম আর জৈব পদার্থ, এই উপাদানগুলো নিয়ে আমাদের ইটের মাটিটা হলো ইটের মাটির উপাদান। এই ইটের মাটির উপাদানটা আমরা সাধারণ ইটের মাটির উপাদানটাও যা সাধারণভাবে ইটামি, আর সিরামিক ইট তৈরি করতে গেলেও এই ইটের মাটির উপাদানগুলো একই। তাহলে সাধারণ মাটি ইটের মাটির যেটা উপাদান, সিরামিক ইটের মাটির উপাদানগুলো একই। সাথে সাথে কিন্তু সিরামিক ইট যেটা আমরা তৈরি করি, একটা লেভেল, সমতল, বিশেষ চুল্লিতে এগুলো তৈরি করা হয়, তাহলে সেই ক্ষেত্রেও মাটির উপাদানগুলো একই। ক্লিয়ার কি বন্ধুরা? তাহলে আমরা ইটের মাটির উপাদানগুলো শতকরা হারে প্রকাশ করে এটা অ্যাসাইনমেন্টে আসতে হবে। বোর্ড ফাইনাল পরীক্ষায় এই পরিপ্রশ্নগুলো সাধারণত থাকে বা খুব ইম্পর্টেন্ট এবং জানার প্রয়োজন তোমাদের। যেটা নেক্সট আছে, নেক্সট অংশটা আমরা লিখব ইটের মাটির উপাদানগুলো শতকরা হারে প্রকাশ করে যখন গেল ইটের আদর্শ। তাহলে এই ইটটা আমি কি দিয়ে তৈরি করা হয়, প্রথম ইটটা কি দিয়ে তৈরি করা হয়, তারপর আসলে ইটটা কেমন, এর সাইজটা কত। দেখো প্রিয় বন্ধুরা, এখানে আমি একটা ইট দেখছি, যেহেতু একটা ইটটা একেবারে ভালো মানের মানে হলেও এটা মানে অর্থাৎ যে নতুন একটা ইট, একটা পুরাতন ইট স্কুলে, এই পুরাতন ইটটা আমি তোমাদেরকে দেখলাম। এই ইটটা দেখো একটা দৈর্ঘ্য আছে, এটা হলো প্রস্থ, আর এইখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে থিকনেস বা উচ্চতা। তাহলে এটা হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত যে দৈর্ঘ্য, এটা প্রস্থ, আর এটা থেকে এই পর্যন্ত এটা হচ্ছে উচ্চতা। তাহলে প্রত্যেকটা ইটের দৈর্ঘ্য আয়তাকার সদৃশ। আর এখানে দেখো ইটের বিবিআই, এই ইটের খোদাই করে এখানে ভিতরে এই ইটটা ধরার জন্য এভাবে ধরে রাখতে গেলে ইটের সুবিধা হয়।
এই ইটটা বিবিআই, এটা কোম্পানির নাম বহন করে। এই ইটটা, এই সাধারণত এই ইটটা একটা ইটের সাথে আরেকটা ইটের যে সময় উপরে গাঁথনি দেওয়া হয় বা প্লাস্টার করা হয় তাহলে এখানে যে মশলাটা দেয় যদি সমান থাকে, এইভাবে যদি সমান থাকে তাহলে মশলা দিয়ে আরেকটা ইট গাঁথতে গেলে দ্রুত গতিতে একটা ইটের সাথে আরেকটা ইট ছুটে যেতে পারে। কিন্তু এখানে মশলা দিলে এই মশলা দিয়ে একটু উঁচু করে একটা ইটের সঙ্গে গাঁথা হয় তাহলে এই ক্ষুদিত অংশটাকে এটা কি চাবির সৃষ্টি করে, চাবি। তাহলে মশলা দিয়ে যখন ইট দিয়ে আমরা ইটের দেওয়াল বা গাঁথনি গাঁথবো সে সময় এই অংশটাকে, এটা যে কোম্পানির নামকরণ বহন করে এটাকে আমার চাবি হিসাবে কাজ করবে। প্রিয় বন্ধুরা, ইট সদৃশ্য একটা বস্তু, আমি তোমাদেরকে সদৃশ্য বস্তু না প্রকৃতপক্ষে একটা ইট আমি তোমাদেরকে দেখলাম, কিন্তু একটা প্রথম শ্রেণীর ইট তোমাদেরকে এখানে দেখানো সম্ভব হলো না, এই জন্য আমি দুঃখিত। যাই হোক, এই ইটটার দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা নিয়ে ইটের মাটির, যখন আমার প্রশ্ন হচ্ছে ইটের আদর্শ পরিমাপ, আমি মুছে ফেললাম এটা, এখন আসবে ইটের আদর্শ পরিমাপ। ইটের আদর্শ পরিমাপ, ইটের আদর্শ পরিমাপ। তাহলে ইটের আদর্শ পরিমাপের ভিতরে আমার কি আছে, যে ইটের একটা ইটটা কেমন আমি তোমাদেরকে দেখলাম, তারপরে একটা ব্লাড উঠে আমি তোমাদেরকে একটা ইটের চিত্র আঁকলাম। তাহলে এর পরিমাপটা এরকম, এটা হলো দৈর্ঘ্য, এটা প্রস্থ, এটা উচ্চতা। তাহলে একটা ইটের উচ্চতা মানে যদি আমি কিভাবে বলবো, যদি ইঞ্চিতে সাধারণভাবে তোমরা আমি ইঞ্চির মাপটা আমি তোমাদেরকে একটু বলে দিচ্ছি, সচরাচর মিস্ত্রিরা তোমাদেরকে বলে যে একটা ইটের দৈর্ঘ্য 22 ইঞ্চি, ফুটের মাপ ব্রিটিশ পদ্ধতির যে মাপটা আছে, ইঞ্চিটা হচ্ছে 9.5 ইঞ্চি, 4.5 ইঞ্চি, 4.2, 4.5 আর 2.3 4.3 ইঞ্চি। অর্থাৎ এখন যদি আমি ইটের পরিমাপটাকে আমি তোমাদেরকে লিখলাম, এটাকে যদি আমি এখন সেন্টিমিটারে, অর্থাৎ এটা হচ্ছে ইঞ্চি, তখন এভাবে দিলাম, এই ইঞ্চিটাকে এরকম আসতে পারে যে দৈর্ঘ্য প্রস্থ 9.5 ইঞ্চি, 4.5 ইঞ্চি ইনটু 2.75 ইঞ্চি, এটা দৈর্ঘ্য ইটের পরিমাপ। দৈর্ঘ্য, এটা প্রস্থ, এটা ইঞ্চির মাপ। সাধারণত তোমাদেরকে আমরা কিসের মাপ দিলাম, ইঞ্চির মাপ। এখন যদি তোমাদের এটা কি পদ্ধতি, এটা হচ্ছে এফপিএস পদ্ধতি। যদি কেউ বলে যে স্যার ইঞ্চির মাপ না, আমাদের সেন্টিমিটারের মাপটা কত সেটা একটু বলে দেন। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমাদের কিসের মাপ প্রয়োজন, সেন্টিমিটারের মাপ। তাহলে আমরা কত সেন্টিমিটার আমাদের আসতে পারে। তাহলে আমার প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখো 9.5 ইঞ্চি, তাহলে 9.5 মানে কত, আমরা জানি 2.54 সেন্টিমিটার সমান সমান 1 ইঞ্চি। কত ইঞ্চি, 2.54 সমান সমান 1 ইঞ্চি। 2.54 সমান সমান 1 ইঞ্চি গুণ কত, 9.5 আসবে। তাহলে কত আসতে পারে, 24.1213, 24.12 সেন্টিমিটার যদি বলি, তাহলে আমরা যদি সেন্টিমিটারে বলি সেখানে আসবে 24.13 ইনটু 4.5, যখন এখানে 11.7 ইনটু এখানে আসতেছে হচ্ছে 2 অর্থাৎ 7 সেন্টিমিটার। প্রত্যেককে কিন্তু এটাকে আমরা এত সেন্টিমিটার, 11.7 সেন্টিমিটার ইনটু 7 2.7 সেন্টিমিটার। তাহলে কি আসলো, 4.5 0.7 11.43 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার। প্রিয় শিক্ষার্থীরা, তাই এটা হচ্ছে এফপিএস পদ্ধতিতে, এটা হলো এম কে যদি আমি বলতে সেন্টিমিটার, এটা হচ্ছে এম কে এস পদ্ধতিতে, আর এটা হচ্ছে
এস পদ্ধতি একটা ইটের পরিমাপ, এম কেস পদ্ধতিতে আর হচ্ছে এপিএস পদ্ধতিতে একটা ইটের পরিমাপ। তাহলে আমরা একটা ইটের আদর্শ মাপ কিন্তু আমরা দেখতে পেলাম। কিন্তু এখানে বিষয় হচ্ছে যদি আমরা যখন ইটের গাঁথনিটা গাঁথবো সেখানে তোমাদেরকে প্রশ্ন তোমাদের বোর্ডের প্রশ্ন থাকবে, সেখানে আমরা ইটের একটা ওয়াল গাঁথা আছে, এই ওয়ালটার ভিতরে আমরা ইটের দৈর্ঘ্য প্রস্থে আমরা সে সময় কতটুকু দৈর্ঘ্য, যেহেতু ওখানে একটা মশলা অর্থাৎ সিমেন্ট বালির আর পানির মিশ্রণ দিয়ে একটা মর্টার, ওই মর্টারে দিয়ে ওখানে যখন ওটাকে জমাট বেঁধে রাখে বা একটা জয়েন্ট সৃষ্টি করে, তাহলে আমরা ওটাকে কত ধরবো বা ওই ইটের দৈর্ঘ্যটা কত ধরবো, সেক্ষেত্রে মশলা ছাড়া, এটা হলো মশলা ছাড়া আর এটা হলো মশলা সহ। মশলা সহ সে সময় দৈর্ঘ্য উচ্চতা আসবে 10 ইঞ্চি 5 ইঞ্চি ইনটু 3 ইঞ্চি, 10 ইঞ্চি 5 ইঞ্চি, আর এম কেস পজিশন সেন্টিমিটার করলি 25.4 সেন্টিমিটার ইনটু 12.7 সেন্টিমিটার ইনটু 7.6 সেন্টিমিটার, এটা 7.6 সেন্টিমিটার। তাহলে আমাদের এটা বেশি গেল কত আসলো, এটা এম কেস পদ্ধতি আর এটা হচ্ছে মশলা সহ এম কেস পদ্ধতি, এম কে এস পদ্ধতি আমরা বলে দিলাম। তাহলে আমরা বুঝাতে পারছি কিনা যে আমরা একটা ইটের আদর্শ পরিমাপ। এখন আমাদের এই অ্যাসাইনমেন্টের আদর্শ পরিমাপ, এবার ইটের শ্রেণীবিভাগ। যেহেতু ইট সম্পর্কে আমাদের পূর্বের ক্লাসে আমি বলছি শুধু অ্যাসাইনমেন্ট সম্পর্কে, এটা আবার আমি তোমাদেরকে রিপ্লে করলাম অ্যাসাইনমেন্টে তোমাদের কি করতে হবে। তাহলে আমার তিনটে বিষয়, অবশ্য একটা ইটের সংজ্ঞা, একটা ইটের মাটির উপাদান সূত্র প্রকাশ করো, একটি ইটের আদর্শ পরিমাপ, আর নেক্সটে আরেকটা আছে ইটের শ্রেণীবিভাগ করো। আমি এখন দেখাবো তোমাদের ইটের শ্রেণীবিভাগ, ইটটা কত প্রকারের হতে পারে, কোন কোন শ্রেণীর ইট, শ্রেণীবিভাগ ইটের কোন কি প্রকৃতির ইট, তাহলে এটা হলো ইটের শ্রেণীবিভাগ। ইটের শ্রেণীবিভাগ আমরা সাধারণত বলি প্রথম শ্রেণীর ইট, আমরা সাধারণত বলি দ্বিতীয় শ্রেণীর ইট, আমরা সাধারণত বলি তৃতীয় শ্রেণীর ইট, আমরা একটা বলি কে পিক ইট বা ঝামা ইট, আর একটা চতুর্থ শ্রেণীর ইটটাকে না বলে আমরা বলি সেটাকে পিক বা ঝামা ইট। তাহলে ইটের শ্রেণীবিভাগ, তাহলে ইটকে সাধারণত বলছে পাবলিক ওয়ার্কার্স ডিপার্টমেন্টের মতানুসারে ইটের শ্রেণীবিভাগ, অর্থাৎ ইটকে 4 ভাগে ভাগ করা হয়েছে। কয় প্রকার? 4 প্রকার। ইট কয় প্রকার? 4 প্রকার। একটা হচ্ছে ওয়ার্কার্সরা যে কাজ করি আমরা সাধারণত, সে বলছে পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্টের, পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট অর্থাৎ পিডব্লিউডি, এর পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্টের মতানুসারে ইটের শ্রেণীবিভাগ, ইটকে সাধারণত 4 ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো প্রথম শ্রেণীর ইট, দুই নাম্বার দ্বিতীয় শ্রেণীর ইট, তৃতীয় শ্রেণীর ইট, পিট বা ঝামা। তাহলে কি বললাম, আরেকটা আছে পিট, বা ঝামাইট, ঝামা শ্রেণী, যেটা পুড়ে কালো হয়েছে, যেটা আমরা খড় কাজে ব্যবহার করি। অর্থাৎ আমাদের যেখানে রাস্তায় ফেলে আমরা যে ইটের খড় দিয়ে রাস্তার কাজেও ব্যবহার করি, আমরা এই ইটের খড় ঢালাই কাজে, যে কোনো ধরনের ঢালাইয়ের ক্ষেত্রে, ছাদ ঢালাই, সিসি ঢালাই, আরসিসি ঢালাই, এগুলো ঢালাইয়ের ক্ষেত্রে আমরা ব্যবহার করি। তোমরা সচরাচর দেখেছো এইগুলোকে সংক্ষেপে পিট বা ঝামাইট। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কি মানে ইট কয় প্রকার, একটা প্রথম শ্রেণীর, দ্বিতীয় শ্রেণীর, তৃতীয় শ্রেণীর, আর পিট বা ঝামাইট। এই প্রথম শ্রেণীর ইটটা কেমন হবে, সেই প্রথম শ্রেণীর ইটের ধারণা হচ্ছে প্রথম শ্রেণীর ইটটা কেমন হতে হবে, তার বিবরণ বা গুণাবলী। এই ইটটার এই প্রথম শ্রেণীর অবশ্যই ইট হতে গেলে এর কানাগুলো ধারালো থাকবে এবং এর সব জায়গায় সমতল সমান থাকবে, দেখতে সুন্দর এবং সমান আয়তাকার সদৃশ্যকর আয়তাকার থাকবে। ওর গায়ের যে রংটা আছে, তাম্রবর্ণের যে রংটা আছে, ওর গায়ের রংটা সব জায়গায় সাম্য থাকবে বা সমান থাকবে, একই লেভেলে তাম্রবর্ণে থাকবে। একটা ইটের সাথে আরেকটা ইটের এভাবে যে সময় আমি একটা ইটের সাথে দুটো ইট যদি এরকম হয়, তাই একটা ইটের সাথে আরেকটা ইট যদি আমি আঘাত করি তাহলে ধাতব শব্দ হবে। নখ দিয়ে যদি আমি এরকম আঁচড় করি, তা ওই ইটের গায়ে নখের আঁচড় বসবে না। একটা ইটকে
24 ঘন্টা ভিজিয়ে রাখলে ওই ইটের ওজনটা ওই ইটের ওজনের 1/6 বেশি পানি সে শোষণ করবে না। এটা হচ্ছে প্রথম শ্রেণীর ইট বা একটা হাতুড়ি দিয়ে আঘাত করলে ইটটাকে আমার ধাতব শব্দ হবে নিঃসন্দেহে। আমরা 24 ঘন্টা পানিতে ভিজে রাখলে 15% বেশি বা 1/6 বেশি পানি শোষণ করবে না। এইগুলো হচ্ছে একটা ইটের, এবং একটা ইটের ওজন আমরা সাধারণত বলি একটা ইটের ওজন কত। একটা ইটের ওজন সাধারণত 3.7 পনি 4 কেজি ওজন, 3.75 বা 7 কেজি প্রচলিত ই অনুসারে আমাদের যে যারা এই পিডব্লিউডি যেটাকে বললাম পাবলিক ওয়ার্কার্স ডিপার্টমেন্টের মতানুসারে এই ইটের ওজনটা, সাধারণ এই ইটের ওজনটা হচ্ছে আমি তোমাদেরকে বললাম। দেখো প্রিয় বন্ধুরা, প্রথম শ্রেণীর ইটটা অবশ্যই এরকম হতে হবে। এরপর যদি বলি আমার দ্বিতীয় শ্রেণীর ইটটা কেমন করে, এই দ্বিতীয় শ্রেণীর ইটটা প্রথম শ্রেণীর ইটেরই মতো, তবে ধার ও কিনারাগুলো সামান্য ধার এবং কিনারা, ইটের কিনারাগুলো সামান্য অসমান থাকে, যেমন এরকম অসমান থাকে। এই ইটগুলো সামান্য অসমান থাকে। অনেক সময় দেখা যাচ্ছে কি গায়ের রংটা সম্পূর্ণ সাম্যতা থাকে না, কোনো একটু কম আছে, কোনো একটু হালকা একটু বেশি আছে, এরকম সাম্যতা দেখা যায় এবং পানি শোষণ করে প্রায়, এবং এর একটু পানি শোষণ ক্ষমতা বেশি থাকে। ওর 15% 22%। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সাথে আমি অনলাইন ক্লাসে ক্লাসে ছিলাম। তোমাদের সকলকে ধন্যবাদ। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। কর্মী বাসায় বসে সুস্থ থাকবে এবং বাইরে বেরোলে অবশ্যই মাস্ক পরে বাইরে বের হবে, এবং সবাই ভালো থাকবে করে আজকে তোমাদের কাছ থেকে এখন ধন্যবাদ। সকলকে ধন্যবাদ জানিয়ে নেক্সট ক্লাসে দেখা হবে।